আরেকটু পরে আসি যে আসলে আপনি মানে যদিও বলছেন যে সেটি সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও তাদের যে বক্তব্য সেটি বাস্তবায়ন হতে পারে কিনা, কিন্তু ওই প্রশ্নটা একটু আপনার কাছে রয়ে যায় যে এটি অন্তহীন প্রতারণার দলিল বা জাতীয় প্রতারণার দলিল বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এর উপরে যখন গণভোট হলো, গণভোটের পক্ষে আবার একদম খোদ বিএনপির শীর্ষ নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গণভোটের পক্ষে একবার বলেছিলেন গণভোটে হ্যাঁ করবেন। তাহলে আসলে একটা স্ববিরোধিতা এখন সেটিকে ওনারা কিভাবে ডিফেন্ড করবেন এটি একটু আপনার কাছে পরবর্তীতে জানতে চাইব। মোস্তফা ফিরোজও নিশ্চয়ই এই বিষয়টাও বলবেন। সাথে সাথে আপনার কাছে কি মনে হয় আসলে মূল সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? জুলাই সনদ দুই দলই বাস্তবায়ন করবে বলছে, মূল সমস্যা আপনার চোখে কি পড়ছে মোস্তফা ফিরোজ? জুলাই সনদটাই তো আসলে আমি বুঝলাম না এটা কেন চাপানো হলো, এবং এটা নিয়ে অথরিটিটা কি, অন্তর্বর্তী সরকারের অথরিটিটা কে দিল যে একটা জুলাই সনদ করতে হবে? এটা কে দিছে? যদি বলা হয় রাজনৈতিক দলগুলো, তো রাজনৈতিক দলগুলোকে এই ম্যান্ডেট কে দিল? আমার মাথায় তো এটাই আসে না। মোট কথা শোনেন, এইটা একটা জটিল করছে এই কারণে ডক্টর ইউনূস হচ্ছে 5, 10, 20 বছর আসলে ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে, যেটা 1/11 মানে সম্ভব হয়নি। এইটা এইবার তারা বাস্তবায়ন করতে চাইছে, এইটাই হচ্ছে আসলে মূল কথা। এই জন্য দেখেন, শুরু থেকেই বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর এক মানে সব শিয়ালের এক রাত, সব এই জামাত এনসিপি সহ এই এদের এই যে ছাপোষা যেগুলি আছে সব ছানাপোনা, সবাই মিলে নির্বাচনের বিরুদ্ধে গেল। কত বড় বেইমান এবং বিশ্বাসঘাতকের দল এইগুলি, যে যারা 15 বছর ধরে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করলো, যাদের নেতা কর্মীরা রাজপথে রক্ত দিল, তারা মানে শেখ হাসিনার পতনের সাথে সাথে বলতেছে আর নির্বাচন দরকার নেই, আমরাই নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবো। এটা হয় কোনোদিন? একটা অসাংবিধানিক শাসন মানে মাসের পর মাস, বছরের পর বছর চলবে? এই আয়োজনই তো করছিল। নির্বাচনের কথা একমাত্র বিএনপি বলছে, কিন্তু বিএনপি আবার অবাক কাণ্ড, যখন নাকি সবাই মিলে বললো যে ওই ওই তো বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, ওই ক্ষমতার লোভে তারা নির্বাচন চায়, সাথে সাথে বিএনপি আবার চুপসে গেল। বিএনপিও এটা উচিত কাজ করেনি। তাকে সরকারের প্রথম মিটিং এ বলা উচিত ছিল যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি নির্বাচনটা কবে দেবেন। যেটা নেপালে আমি বারবার বলি, সুশীলা কার্কিকে চাপ দিতে হয়নি। সুশীলা কার্কির মাথার মধ্যে যেহেতু কোনো মতলববাজি ছিল না, সেই কারণে সে এসেই বলছে যে আমি 6 মাসের বেশি থাকবো না। এবং জেনজিরা যখন গেছে তার কাছে বলছে যে আমি এই সমস্ত বুঝি না, বলে যে বছরে বছরে সরকার পরিবর্তন হয়, এটার একটা এই করতে বলে যে এটা পার্লামেন্ট করবে, তোমরা পার্লামেন্টে যে এটা করো। পরিষ্কার কথা। এখন দেখেন রাজনৈতিক যে বিরোধ চলতেছে, এখন যারা ক্ষমতা আসছে তাদের সাথে ক্ষমতাচ্যুতদের রাজনৈতিক বিরোধ চলতেছে, বিক্ষোভ চলতেছে। এই সমস্ত ক্ষোভ বিক্ষোভের এই দায় দায়িত্ব তো সুশীলা কার্কি নেয়নি। ইউনূস সরকার এটা দিতে গেল কেন? কে তাকে ম্যান্ডেট দিল? কে তাকে বললো যে 8 মাস ধরে ফরেন সার্ভিস একাডেমিতে একটা ঐক্যমত্য কমিশন বসাবে? এটা যদি বলেন যে হ্যাঁ বিএনপি রাজি হয়েছে, আমি তো বিএনপি পক্ষে বলছি না, আমি এখানে বিএনপিকেও দায়ী করছি। এই কারণে যে বিএনপি ডে 1 থেকে বলা উচিত ছিল যে আমরা 15 বছর রাজপথে রক্ত দিচ্ছি, নির্বাচনটা কবে হবে আগে এটা ফয়সালা করেন, তারপরে অন্য কিছু। কিন্তু ছিল কারণ তো জনাব মোস্তফা ফিরোজ, আমাদের যেটা মনে পড়ে যে ওই যে মানে তখন একটা আন্দোলনের হুমকি ছিল, এমনকি অনেকে বিএনপি নেতাদের এমনটাও বলছিলেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, আর রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছিলেন যে নির্বাচন নিয়ে। যে লন্ডন বৈঠকে গেল তারপর থেকে আর এই আন্দোলনের ডাক টাক সব চলে গেল, তারপরে আর কোনো আন্দোলনের ডাক ছিল না কিন্তু। না, এই লন্ডন বৈঠক টৈঠক এগুলি তো, এইগুলি করে তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করছে। এটা কেন করতে গেল? তার একটাই কথা, আমি 15 বছর নির্বাচনের দাবি করছি, আমার নির্বাচন দরকার। একটাই দাবি, এক দফা এক দাবি ছিল, একবারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং সংস্কার বলতে যেটা, সেটা তাও ইউনূস সরকার কেন করবে? পার্লামেন্ট এখন হয়েছে, পার্লামেন্টে একটাই জিনিস মানে বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন। এছাড়া কোনো কাজ নেই। আগে ভাই নির্বাচনটা হইতে দেন, পার্লামেন্টের বিভিন্ন কমিটিগুলো কার্যকর করতে দেন, এবং সংবিধান সংশোধনে পার্লামেন্টারি কমিটি হবে। আউট অফ পার্লামেন্ট আপনি যত জ্ঞানী গুণী লোকজন হয়, সব দেশেই কিন্তু পার্লামেন্টের বাইরের লোকজন হয় মহাজ্ঞানী, কিন্তু আলটিমেটলি ওই পার্লামেন্টই যেটা করে, এখন আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সমস্ত বিশ্বে কোথাও দেখবেন না
আউট অফ পার্লামেন্ট, মানে ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্টের বাইরে বসে তারা একটা ঠিক করে দেয় যে পার্লামেন্ট এইভাবে এইভাবে চলবে, এই সংস্কার করতে হবে, মানে কতদিনের মধ্যে এটা না করলে নাকি এটা অটোমেটিক গণপরিষদ হয়ে যাবে। কি সমস্ত কথাবার্তা শুনলাম, এগুলি করে আসলে একটা জটিলতা তৈরি মানে করছে। রাজনীতিতে একটা ডিভিশন হয়েছে এবং তার এখন ফল ভোগ করতেছে। কারণ যারা, যাদের মাথায় চড়াইছে ইউনূস সরকার, জামাত এবং এনসিপি, তারা তার ক্ষমতা আসতে পারেনি, এখন তারা হইচই শুরু করছে। তারা বলতেছে যে না, এইটা এইটা করতে হবে, ওইটা করতে হবে। কেন করতে হবে, কি কারণে করতে হবে? শাহাবুদ্দিন করছে, এরশাদের শরীর শাসন ছিল না? শাহাবুদ্দিন ক্ষমতা এসে বলতো যে আমি সংস্কার করব, কারণ এই দেশে প্রায় সংবিধান ঠিক নাই, এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। এই সমস্ত আয়োজন করছে বিচারপতি শাহাবুদ্দিন। সে বলছে ভাই আমি যে কাজে ছিলাম সেই কাজে ফেরবো। এবং ডক্টর ইউনূসও কিন্তু একই কথা বলছে যে শাসন কার্য পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। কিন্তু দেখা গেল যে না, এটা উল্টা। তারা মানে তাদের নিজ নিজ কাজে তারা সন্তুষ্ট না, তারা শাসন কাজে হচ্ছে বেশি সন্তুষ্ট। আপনার কথা থেকে কয়েকটা প্রশ্ন যাচ্ছে, একটু একটা করে ফেলি। যেটা জনাব আনিস আলমগীর কাছে ছিল, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জটিলতা বলছেন আপনি তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় প্রতারণা, অন্তহীন প্রতারণা, এই যে কথাগুলো বলছে। কিন্তু এই প্রতারণার যদি হয়ে থাকে বা অবৈধ সবকিছুর উপরে তো একটা গণভোট আবার হয়ে গেল, জনরায় তো চলে আসলো, এখন এই 70% মতো জনরায়কে কিভাবে উপেক্ষা করা যায়? এই প্রশ্নটা যদি করা হয় সেটির আসলে জবাব কি? এটি আসলে দুজনের কাছে। আমি আনিস আলমগীরকে শুনে এসে আপনার কাছে আবার আসি মোস্তফাজের সাথে সাথে। আপনি ওই যে বছরের পর বছর থাকতে চেয়েছেন, সেটা নিয়েও একটু আমি প্রশ্ন করতে যাবো, কিন্তু জনাব আনিস আলমগীর এটা একটু শুনি যে গণভোটে তো জনরায় চলে আসলো, অবৈধ প্রতারণা বা জটিলতা সবকিছুর পরেও। জনরায় বিএনপি তো অস্বীকার করছে না, কিন্তু জনরায়টা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ। তারা তো কেউ বলছে না যে আমরা এটা করব না। এবং এবং তারা তো যে বিএনপি দেখেন, এবং সোজা সোজা কথা হলে বিএনপি বাটে পড়ে এই বাটপার ইউনূসের এই প্রস্তাবে রাজি হতে হয়েছিল যে আমরা ঠিক আছে। এবং দিনুভাই যেটা ওনাকে অভিযোগ করছে যে তারা কেন মানলো, কেন এটা নিল, তাদের এই বাস্তবতা ছিল তখন মানা। কারণ বিএনপিকে তখন এক ধরনের কালার করা হচ্ছিল যে তারা সংস্কার চায় না, তারা ক্ষমতা চায়, তারা ক্ষমতা লিপসু, তারা কোনো চেঞ্জ চায় না, তারা শেখ হাসিনা স্টাইলে আবার একটা দেশ চালাবে। তো এই যে এতগুলো অভিযোগ, এই অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা শুধু মানে ইয়ানাফসি করছিল যে কখন ইলেকশনটা দেয়। ইলেকশনে দেওয়ার জন্য তারা যে গণভোট, আপনি যদি খেয়াল করে থাকেন, গণভোটের পক্ষেও তারা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত ইয়ে করে নাই। শেষ বেলায় এসে যখন তাদেরকে একঘরে করা হচ্ছিল যে এরা সংস্কার চায় না, তখন তারেক রহমান বললেন যে হ্যাঁ, যেহেতু আমরা অঙ্গীকার করেছি সেই অর্থে তো আমি হ্যাঁ ভোট দেওয়ার কথা বলবো। তার মানে কি, উনি যেটা অঙ্গীকার করেছেন সেটাতে হ্যাঁ ভোট দিতে বলছেন, উনি তো পুরোটাতে চান নাই। এখন পুরোটা প্রক্রিয়া যদি আপনি ভুল করে থাকেন, আপনি যদি এক এক প্রশ্ন দিয়ে চার উত্তর দিয়ে থাকেন, তাহলে তো এটা এটা যে একটা এটা যে একটা মাকাল ফল হবে, এটা তো দেশের সবাই, ইউনূস এবং তার গং ছাড়া সবাই বলেছে যে এইটা কোনো ইয়ে হচ্ছে না, সাংবিধানিক হচ্ছে না, এবং এটা প্রক্রিয়াগত ভুল হচ্ছে। তারা যে, এবং আপনাদের অনুষ্ঠানেও আমরা বলেছি তখন যে এগুলো হচ্ছে না। এক প্রশ্ন চার উত্তর কিভাবে হতে থাকবে? যদি হয় যে এই রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ যার যার অবস্থান থেকে যেটা ঐক্যমত্য হয়েছিল সেই ব্যাপারে আপনি তাদেরকে সংস্কার করতে দিবেন, এই ক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন কিংবা না বলেন, সমস্যার সমাধান হয়ে যেত। এখন তো একজনের অভিপ্রায় একরকম, সেটা এটার মধ্যেই আছে। তো তাহলে এটা যখন একজনের অভিপ্রায় একরকম আছে, সেটাই তো মানতে হবে। এটা তো এখন দ্বিমত করার কিছু নাই আর। আর আপনি কিন্তু বলছিলেন আসলে যে ওই যে চার প্রশ্নের এক উত্তর ঠিক আছে, বাটে পড়ে করুক আর যাই করুক, এখন যখন বলে ফেলেছেন গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ এসেছে এবং সেটি গণভোটটা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপরে, এখন সেই আদেশকে যদি অবৈধ বলা হয় তাহলে বিএনপির একটা স্ববিরোধিতা প্রকাশ করছে কিনা, এইটা আমি জনাব মোস্তফা আপনার কাছে শুনবো ছোট করে। তারপরে ওই যে বছরের পর বছর থাকা নিয়ে ওটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। জি শুনেন, আসলে বিএনপি তো, এটা আমি বারবার বলছি, বিএনপি ইউনূস সরকারের এই লম্বা সময়টা কোনোভাবেই সে মনে প্রাণে এটা অ্যাকসেপ্ট করেনি। এই ঐক্যমত্য কমিশনের কনসেপ্টটা অ্যাকসেপ্ট করে। কারণ যারা আন্দোলন করে তারা চায় যে তারা রাষ্ট্র ক্ষমতা এসে তারা তাদের মতন করে করবে। এবং সারা বিশ্বে কিন্তু তাবৎ দুনিয়ায় তাই, কেউ কারোর এজেন্ডা বাস্তবায়ন করে না। এখানে জামাত আর হয়তো ডক্টর ইউনূস একই,
মানে যদি ইউনুসের এজেন্ডা বাস্তবায়ন করতো, এটা জামাতের এজেন্ডা হিসেবে হয়তো জামাত গ্রহণ করে, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু জামাত তো বারবার বলছে যে আমাদের নিজস্ব 31 দফা আছে, এই দফার অনেকগুলো এখানেই তো আছে। তাহলে ঐক্যমত্য কমিশনের আগেই তো আমরা সংস্কার প্রস্তাব দিচ্ছি, আমরা আমাদের মতন করে করবো, তারা অন্যের এজেন্ডা কেন বাস্তবায়ন করবে? সেই কারণে এখন দেখেন, এই যে একটু আগে দেখছি যে সংবিধান সংস্কার যে কমিটি করছে, এখানে বিরোধী দল বলতেছে তারা এই কমিটির মধ্যে থাকবে না। তাহলে কেমনে হবে? কারণ পার্লামেন্টারি কাজ হচ্ছে বিভিন্ন সংস্কার গুলো করা। বাইরের থেকে কি সংস্কার এলো, কিসের ভিত্তিতে গণভোট এলো? আপনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ, এটা তো আমিও মানি। বিএনপি বোঝা যাচ্ছে যে বিএনপি কৌশল করতে গেছে, কৌশলে যে ছলে বলে কলে কৌশলে কোন রকম একটা নির্বাচনটা আমরা আদায় করি। কারণ তারা নিশ্চিত ছিল যে নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে তারা জয়ী হবে, এবং সেই হিসেবে তারা জয়ী হয়েছে। কিন্তু এটাও ঠিক যে বিএনপির একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকা দরকার ছিল। তাদের আজকের যে বিরোধিতা, এই বিরোধিতা তারা ইনায় বিনায় বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট করার দরকার ছিল। কোথায় কোথায় তাদের আপত্তি, কোথায় কি, সেটা বললে ভালো হইতো। এখন বলে নাই বলে, ওই যে যেটা আনিস আলমগীর বললো যে পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল তখন, তখন যদি বিরোধিতা করতো তাহলে দেখা যেত এত মব বাজি শুরু হয়েছিল সারা দেশব্যাপী, যেটা ইউনূস সরকার সামাল দিতে পারতো না। তাইলে হয়তো অন্য কোনো শক্তি এসে ক্ষমতা দখল করে ফেলতে পারতো। তাহলে তখন বিএনপির কি এখন এটা সাংবিধানিক বলা উচিত, শাসনের মানে ব্যত্যয় আপনারা ঘটতে পারতো। আপনারা যেটা ব্যাখ্যা করছেন যে তাদের আসলে এটা কৌশল নিতে হয়েছে, ছল বলও বলছেন যে এটা করতে হয়েছে, তাদেরকে বাটে পড়ে করেছে, মানে অনেকগুলো শব্দ উঠে আসছে। তো এটা কি বিএনপির এখন এসে স্পষ্ট করা উচিত যেটি তাদের কৌশল ছিল, আসলে তাদের মানে তারা তাদের উচিত, মতো করে হ্যাঁ, বাস্তবায়ন করতেছে? অবশ্যই। অবশ্যই একটা রাজনৈতিক দল, তার একটা স্বচ্ছতা থাকবে, তার একটা জবাবদিহিতা থাকতে হবে। আজকে যে কথাগুলো তারা বলছে, কেন তারা ওই সময় বলতে পারেনি, কি কারণে বলতে পারেনি? আজকে বলছে এটা প্রতারণার দলিল। আপনি তার মানে কি, প্রতারণার দলিল বলা মানে কি? ডক্টর ইউনূস একটা প্রতারক সরকার ছিল, সোজা কথা। এটাই কিন্তু বলতে চেয়েছে। মানে এটা মানে কূটনৈতিক মারপ্যাচের কথা, যে এটা প্রতারণার দলিল, অন্তহীন প্রতারণার দলিল। তার মানে ডক্টর ইউনূস জাতির সাথে প্রতারণা করছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এখন আগে তাদের রাজনৈতিক অবস্থানটা কি ছিল, আর এখন কেন এত পরিষ্কার হলো, এইটার একটা ব্যাখ্যা অবশ্যই বিএনপির মতো রাজনৈতিক দলের দেওয়া উচিত। শুধু বিএনপি কেন, প্রতিটা রাজনৈতিক দলের যেহেতু জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে, সুতরাং তাদেরকে এটা পরিষ্কার করে খোলাসা করা উচিত। এটা আমি আচ্ছা, একমত। স্পষ্ট এই প্রতারণার দলিলটাও মানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটার সাথে আরেকটা আবার জড়িয়ে যাচ্ছে, ফলে এটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু ওই যে আপনি বললেন না যে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেটি কিন্তু সেনাপ্রধান সেই যে শুরুতে 18 মাস বলেছেন, শেষ পর্যন্ত কি 18 মাসে রইল আর কি। শোনেন, মাঝখানে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই যে বক্তব্য, ডিপ স্টেট তারা চেয়েছিল 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে, এবং রূপরেখাও নাকি বাতলে দিয়েছে, বিদেশি নানান শক্তি ছিল, নাম প্রকাশ তিনি করেন নাই। মানে সেখানে আসলে এই 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 বিষয়টা কি হয়ে গেল? ডিপ স্টেট কি চেয়েছিল, 18 মাস কেন থাকলো, এটা কি এখন পর্যন্ত স্পষ্ট হলো? ডিপ স্টেট আসলে তারা নিজেরাই, ওরা নিজেরা ডিপ স্টেট বানাইছে। এই সমস্ত গুলি মানে বলে তাদের নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে। আপনার মনে আছে ধর্ম উপদেষ্টা, আমার নামটা মনে নেই, তিনি কিন্তু বলছিলেন যে আমরা বাকি মেয়াদটা পূরণ করতে চাই। হ্যাঁ, কোন একটা বলেছিলেন। অনুষ্ঠানে তিনি কিন্তু বলেও ফেলছিলেন। হুম, এবং বাকি মানে মেয়াদ না, তাদের আরো লম্বা মেয়াদ। তাদের একটা ছিল যে একটা সংস্কার, বিশাল একটা কাজ করতে হবে। এটা হলো কথার কথা ছিল। আপনি দেখেন পুলিশের পোশাক পরিবর্তনের, এটা দেখে বলেন, একটা রেগুলার গভর্নমেন্ট করে কোনো দিনও কোনো অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের মতন কাজেও হাত দেয়? মানে ক্ষমতা ছাড়ার আগে মানে বাণিজ্য চুক্তি করে, চট্টগ্রাম বন্দরের চুক্তি করে। এই আলামত দেখলে বোঝা যায় যে তারা আসলে 17-18 মাসের জন্য আসেনি। কিন্তু পারেনি কেন? দুইটা শক্তির কারণে। একটা হচ্ছে সেনা, সশস্ত্র বাহিনী, তারা তাদের যে ঐক্যটা ছিল 3 বাহিনী প্রধানের, এই ঐক্যটা ভাঙতে পারেনি ডক্টর ইউনূস। আর একটা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি। বিএনপি সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী 3 প্রধান এবং রাষ্ট্রপতি, তারা একটা ছিল বলেই মানে ডক্টর ইউনূসের লম্বা সময় ক্ষমতায় থাকার স্বাদ পূরণ হয়নি। এটা হচ্ছে মানে বাস্তব কথা। আমি আজকে যে কথাটা বললাম, এখন তো বিএনপি মুখ খুলছে আস্তে আস্তে, দেখবেন এই কথাগুলো বিএনপি বলবে, যেটা এখন
আমরা বলছি। এখন অনেক কথা কিন্তু আমরা আগে বলছি, যে কথাগুলো আজকে সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে বলছে, আমরা কিন্তু সেই কথাগুলো গত প্রায় 1 বছর ধরে বলে আসতেছি, যে এই যে আউট অফ পার্লামেন্ট ঐক্যমত্য কমিশন করে লম্বা সময় নেওয়া হচ্ছে, নির্বাচনটা পিছানো হচ্ছে, এতে দেশের বিপর্যয় হচ্ছে, এইটা বিএনপির মত না, এবং এটা একতরফা ভাবে ডক্টর ইউনূস নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিভিশন ক্রিয়েট করে, বিশেষ করে ছাত্রদেরকে ধ্বংস করে, ছাত্রদের উপর শক্তির উপর ভর করে সে একটা লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছিল। আজকে কিন্তু সেই কথাটাই আসছে। আজকে আপনার আন্দালি পার্থ কি বলছে, যে আপনারা জামাতের প্রতিনিধি হন না, আপনারা জেনজির প্রতিনিধি হন, জামাতের প্রজন্ম হন না, জেনজির প্রতিনিধি হন। এই কথাগুলি কেন আসছে? কারণ এইগুলো হলো জামাতের নানা রকম উইং। এই উইং গুলো দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মিটিং ডাকতো 3টা রাজনৈতিক দলকে, সেখানে বিএনপি ছিল সংখ্যালঘু দল হিসাবে, আর জামাত এনসিপি, তো জামাত এনসিপি তো একই, আর বিএনপি এই কৌশল করে 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 কিন্তু তারা মানে এনসিপি কে সামনে আনছে জোর করে, এবং এই নির্বাচনের এই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করারও এই উদ্দেশ্য ছিল, যে কোনোভাবে যদি এই শক্তিটা জিতে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবে এবং তারা রাষ্ট্র চালাবে, এবং তারা তাদের মতন করে এখনো কিন্তু এই আলোচনাটা আছে, তারা এই জনাব মোস্তাফিজুর, এখনো কিন্তু এই আলোচনাটা আছে যে যেমন করে ডক্টর খলিল হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইউনূস মানে সেই লন্ডন বৈঠকের দুইজন, তারা আসলে আবার তাদের কোনো কোনো জায়গা রয়ে যাবে কিনা, ডক্টর ইউনূসও রাষ্ট্রপতি হবে কিনা, এই আলোচনাটা মাঝখানে শোনা গেছে। কিন্তু আনিস আলমগীর, আপনি যদি এই বিষয়ে বলবেন নিশ্চয়ই। সাথে সাথে যে প্রশ্নটা জনাব মোস্তাফিজ বলছেন আপনার কাছেও শুনতে চাই। শুধু তো পুলিশের পোশাক পরিবর্তন না, চেষ্টা ছিল সেই সময় সংবিধান পরিবর্তনের বিষয়টা আছে, এমনকি দেশের নাম পরিবর্তনেরও বিষয় ছিল, আলোচনা উঠেছিল জাতীয় সঙ্গীত, মানে অনেক কিছু পরিবর্তনের একদম রিসেট বাটন যেটা বলেছিলেন যে অনেক কিছুই শেষ হয়ে যাবে, হয়তো বা পুরনো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সেরকম অনেক কিছু প্রচেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে মানে শেষ হয়ে যাওয়ার পরে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে যে ডিপ স্টেট কথাটা আমরা শুনছি, যে তারা চেয়েছিল 29 সাল পর্যন্ত থাকতে, রূপরেখা দিয়েছিল, কিন্তু তারা কারা সেটি আমরা কিন্তু জানতে পারছি না। এটি কি আসলে একরকম চেপে রেখে ঢেকেই রাখা হবে? আমরা কি আসলে জানতে পারবো না যে তারা কারা? ডিপ স্টেটের নাম আমরা শুনেছি, হাতি হত্যাকাণ্ডের পেছনেও নাহিদ ইসলাম বলেছেন যে ডিপ স্টেট, এখনো তারা মাঝে মাঝে ডিপ স্টেটের কথা বলছেন। ডিপ স্টেট কারা এটা আমরা কি জানতে পারবো কখনো? এটা তো যারা বলছে তারা ক্লিয়ার করা উচিত, এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিংবা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তুলে নেওয়া তো তাদের কালচার, ডেকে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করুক যে তোমরা যে বলছো ডিপ স্টেট হাদিকে হত্যা করেছে, ডিপ স্টেট তোমাদেরকে 29 পর্যন্ত থাকতে বলেছে, সেগুলো ক্লিয়ার করো। আমার মনে হয় আজকে হয়তো এই প্রশ্ন বিএনপির এক ধরনের এটা কি বলে সৌহার্দ্যতার কারণে প্রশ্নগুলো আসছে না, কিন্তু একদিন না একদিন এগুলো আসবে। এগুলা শেষ হয়ে যাবে না। সরকার পরিবর্তন, এই বিএনপি সরকারই তো শেষ সরকার না, আরো অনেক সরকার আসবে হয়তো ভবিষ্যতে। যেমন 111 যে হয়েছিল, এবং 111 যে কুশীলব যারা ছিল, তারা কি কখনো চিন্তা করেছে তাদের বিচার হবে? এরকম আরো একদিন আসবে যখন এই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, যারা ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা এসেছিল বলে দাবি করছে এবং প্রকাশ্যে বলতেছে, এবং ডিপ স্টেট তাদেরকে আরো থাকতে বলেছে, তাদেরকে ধরে ধরে তখন জিজ্ঞাসা করা হবে ডিপ স্টেট কারা, তোমার কিভাবে ক্ষমতা পরিবর্তন হলো, কিভাবে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার প্রচেষ্টা হলো, কিভাবে ডক্টর ইউনূসকে বসানো হলো বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য, রিসেট বাটন টিপার জন্য। ইউনূস তো প্রতিটা কাজ, দীপু ভাই কিছুটা বলেছেন, প্রতিটা কাজ করেছে বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে, ইতিহাসকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়। আপনি খেয়াল করে দেখেন না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা, জাতীয় দিবসগুলোকে মুছে দেওয়া, ইউনূসের কোন কাজটা, এবং স্বাধীনতার যত স্মৃতি বিজড়িত যত জায়গা আছে সবগুলোকে ধ্বংস করা। ইউনূসের প্রচেষ্টাই তো ছিল এটা, যে 71 সাল বলে যে একটা সাল ছিল, এটা যে এই যে ওই সালের গ্লানি, ওই সালের ওই গ্লানির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে যাতে আর কোনো কোশ্চেন না করে। তারা এখন উল্টা 24-এ এসে ওই 71-এ যারা ভূমিকা রেখেছিল তাদেরকে, তাদের ভূমিকা নিয়ে কোশ্চেন তুলছিল। আমি এখানে আনফরচুনেট যে বিএনপিও এটা সব সময় ভালোভাবে করতে পারছে না, অ্যাক্ট করতে পারছে না, যে তাদের এই 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 71 প্রশ্নে যে বিষয়গুলো, বিএনপি স্বাধীনতার শক্তি অবশ্যই,
কিন্তু 24 দিয়ে যে 71 মুছে ফেলার যে প্রচেষ্টা এবং যে কাজগুলো করছে বিএনপির, সেখানে স্পষ্ট করে বলা উচিত। বিশেষ করে সালাউদ্দিন সাহেব কদিন আগে যে কথাটা বললেন যে 71 সালে যে হয়েছিল, রাজাকারদের মারা হয়েছিল, তাহলে এখন যদি আমি পুলিশ হত্যা বা অন্যান্য হত্যার প্রশ্ন তুলি তাহলে এটারও বিচার হবে। আমি মনে করি না দুইটার সাথে এখানে একটার সাথে একটা যায়। একটা হচ্ছে ক্ষমতা পরিবর্তন আর একটা হচ্ছে রাষ্ট্র পরিবর্তন। রাষ্ট্র পরিবর্তন আর ক্ষমতা পরিবর্তন এক জিনিস না। আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর সংগ্রাম। এক দলকে ফেলে আরেক দল ক্ষমতা আসা, শেখ হাসিনাকে ফেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো, এই যে ডিপ স্টেট যেটা বলছি তাদের নকশা বাস্তবায়ন করা। সো দুইটা জিনিস এক না। এবং ডিপ স্টেট যারা করছে, ডিপ স্টেটের যারা এটার জড়িত আছে বলছে, তাদেরকে থাকতে বলছে, আমি মনে করি আগের মতো একই কথাই বলবো, এদেরকে ধরা উচিত, এদেরকে ধরে জিজ্ঞেস করা উচিত, বিএনপির নজর দেওয়া উচিত। আমরা তো ওই কথাই বলছি। 111-এর সরকারের অপকর্ম যা ছিল শেখ হাসিনা সেগুলো ঘাড়ে তুলে নিয়ে গেছিলেন এবং এক্সটেনশন ছিল তার 111-এর কার্যক্রম। তো এখন বিএনপি কেন ইউনূসের দায় দায়িত্ব নিবে? ইউনূসের অপকর্মের দায় দায়িত্ব তো বিএনপি ঘাড়ে নেওয়ার কথা না। বিএনপির অবিলম্বে এই মামলাগুলো পর্যালোচনা করা উচিত। যে সমস্ত আমি দেখলাম আইসিটির ব্যাপারে বলা হয়েছে যে পর্যালোচনা করবে, শুধু আইসিটি না, সব কয়টা মামলার পর্যালোচনা করতে হবে 5 আগস্টের পর থেকে যত হত্যা মামলা হয়েছে। কারণ এগুলো পর্যালোচনা করলে জুলাই যে শহীদ যারা ছিল তারা লাভবান হবে। কারণ এই বাটপার ইউনূস যে মামলা করেছে এক একটা শহীদদের নামে, এগুলো 500, 600, 700, 800, 1000 লোক আসামি করে রেখেছে, যাতে করে এগুলো কোনো ইনকোয়ারি হচ্ছে না, এগুলো কোনো চার্জশিট দেওয়া যাচ্ছে না। জনাব আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। কিন্তু তখন আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি আসলে ভুক্তভোগীরা মামলা করেছে, পুলিশ বাদী হয়ে মামলা করে। ভুক্তভোগীরা মামলা করলে সরকারের কিছু করার থাকে না, এরকম একটা না, করার থাকে না সরকারের। ভুক্তভোগীরা মামলা করেছে, 700 জনকে দিয়ে দিয়েছে। সে নিজেই, ওই বাটপার নিজেই তো বলছে যে যারা এই যে লোকগুলো যারা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে, আদালত যখন তাদেরকে ছেড়ে দিচ্ছে, 700-800 লোক যে হতে পারে না, আদালত তো সেটা উপলব্ধি করেছে। এই বাটপার তখন বলে যে কিভাবে আদালত ছেড়ে দেয়, তো আদালত কি করবে? ওই তো এইগুলো তৈরি করে গিয়েছে। আমি আসিফ নজরুলের কথা বলছি, সে তো তৈরি করে গেছে এগুলা। জি জি, অনেক ধন্যবাদ আনিস আলমগীর। সরকারের কিছু করার থাকে না, সেটি মানে তখন আইন উপদেষ্টা বলেছিলেন। কিন্তু আবার সরকার যে করেছিল নিজেদের মামলাগুলো যেগুলো ছিল সেগুলো আবার ঠিকই মানে তখন বাতিল হয়ে গিয়েছিল, সেটি আবার করার ছিল। কিন্তু আমি জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে ওই ডিপ স্টেটের ইস্যুটা একটু শুনতে চাইবো নিশ্চয়ই। আর এই প্রসঙ্গটাও যদি একই সাথে আপনার আলোচনায় আসে যে রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে বললেন রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, পুলিশ হত্যার বিচারও হবে না, এবং সেটি আশ্বস্ত করেছেন যেটির জন্য জুলাই সুরক্ষা অধ্যাদেশ হয়েছে। আপনি কি এই বিষয়টিকে যথার্থ মনে করেন? বিএনপির একটা বক্তব্য একটা মানে দুই রকমের আছে। বলছে যে মানবতা বিরোধী সমস্ত অপরাধের বিচার হবে। তো মানবতা বিরোধী সেটা দুইটা, একটা হচ্ছে যে সংঘাতের সময় যেই মানে পাল্টাপাল্টি হয়েছে, পুলিশ গুলি চালাইছে, তখন মব যে তখন তাদেরকে মারছে, কারণ যেহেতু নিরস্ত্র জনতা। অন্যদিকে এটা লড়াইয়ের ময়দান, কিন্তু লড়াইয়ের বাইরে পরিকল্পিতভাবে ধরে ধরে যে মারা পোড়ানো, এগুলো তো অবশ্যই অপরাধ। এবং সেটা তো আমরা নেপালেও দেখি যে অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু সুশীলা কার্কিও কিন্তু এটা অপরাধ হিসেবে মান্য করছে। আমার ধারণা যে বিএনপি এখন রাজনৈতিক সরকার, যেহেতু গত 18 মাস ধরে তারা নানা কৌশলে আস্তে 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 এগোচ্ছে। 111-এর এটাও দেখেন যে তাদের মাথায় ছিল, কিন্তু আসার পরের দিনই যেমন ওই ইয়ে করছে নেপালের সরকার, যেমন পরের দিনই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরছে। বিএনপি ওই ভাবে না, যে সে যেহেতু তার সামনে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এখন যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং তারা নানা রকম ভাবে কথা বলে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে, সুতরাং সে স্টেপ বাই স্টেপ যাবে। যেমন আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের সময় যে মামলাগুলো দিয়ে শত শত মানুষকে জেলে পড়ছে, আমার ধারণা যে এইটা হয়তো 6 মাসের মধ্যে এটার একটা মানে সমাধান হবে। এখন আসার সাথে সাথে পরের দিন যদি গণহারে মানে ছেড়ে দেয়, তখন এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা হবে এবং নতুন সরকার এসে একটা বিপাকে পড়বে। সুতরাং হয়তো ধীরে সুস্থে আস্তে আস্তে সেই জিনিসগুলি হবে। আমি তো বলি তো যে আমি মনে করি যে আগামী 1 বছরের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে আসবে, সেরকম পরিবেশ
তৈরি হবে, কিন্তু সেটা কি কালকেই হবে না পরশুদিন হবে? হবে না। হুম, এবং আওয়ামী লীগকেও বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন যে এই রাজনীতির খেলার মাঠে কোন টিমকে নামাবে, শেখ হাসিনা অধিনায়ক হিসেবে সেই আওয়ামী লীগ টিমকে নামাবে, নাকি অন্য কাউকে অধিনায়ক বানায় সেই টিমকে রাজনীতির মাঠে নামাবে, এইটা আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে। ফলে অনেকগুলো রাজনৈতিক মানে সমীকরণ হয়তো 1 বছরের মধ্যেই এটার একটা সমাধান আমরা পাবো। অন্যদিকে যেই বিচারগুলি ঠান্ডা মাথায় ধরে ধরে যেগুলি হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সেগুলো প্রতিশোধ নেওয়া হয়েছে, সেগুলি তো মানবতা বিরোধী অপরাধ, সেগুলোরও হয়তো আস্তে আস্তে হবে। মোট কথা রাজনৈতিক পরিস্থিতিটা বিএনপি যতক্ষণ না পর্যন্ত একদম পূর্ণ নিয়ন্ত্রণে না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত এখনই বলে দেওয়া যাবে না যে বিএনপিও তো তাহলে একই পথে চলছে, এটা বলার এখনো সময় আসেনি। তবে অবশ্যই এই আলাপ আলোচনা গুলো এবং এই রাজনৈতিক চাপটা রাখতে হবে, কারণ আমরা জানি আপনার একটা পূর্বাভাস 1 বছর, 1 বছর আপনার একটা পূর্বাভাস আপাতত আমরা নিচ্ছি যে 1 বছরের মধ্যে আসলে অনেক কিছু রাজনীতির মাঠে হবে, অনেক কিছু আমরা দেখতে পাবো 1 বছরের মধ্যে। আরেকটু এই বিষয়ে যে সংসদের বিষয়ে কথা বলতে শুরু করেছিলাম, সংসদে প্রধানমন্ত্রী আজকে কথা বলেছেন, তার 1 মাসে মানে বিএনপি সরকারের 1 মাসের কার্যবলী পরিকল্পনা সেগুলো তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মেরও ওই একই শ্রেণীর ধর্মীয় যারা আছেন তাদের পেশাগত দায়িত্ব পালন করে তাদের যে বেতন ভাতা দেওয়া হচ্ছে, এই মানে তাদের যে 1 মাসের কার্যকলাপ সেটি তিনি ব্যাখ্যা করেছেন। তখন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন তিনি প্রশ্ন করেছিলেন যে কতজনকে আসলে এই কার্ড দেওয়া হবে, এর বাজেট কতটা হবে, মূল্যস্ফীতি হবে কিনা, এটারও একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু বাজেট কত হবে সেটি তিনি বলেন নাই। বলছেন এটি আসলে সময়ে সময়ে পরিবর্তন হবে, বাড়বে, এটার পরিধি বাড়তে থাকবে। কিন্তু এই বাজেটগুলো সব তো আসলে দেখা যাচ্ছে এখন দেয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেতন ভাতা ইমাম মুয়াজ্জিনদের, আবার দেখছি স্কুলের বাচ্চাদের পোশাক দেওয়া হবে, আবার এদিকে তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, মানে অনেকগুলো দিতে হচ্ছে। শুনেছিলাম তো নাকি সব খালি হয়ে গেছে আমাদের কোষাগার, টাকা পয়সা নাই। সেটা আসলে এইগুলো আসছে কোথা থেকে সেটি কি স্পষ্ট হয়? মানে বাজেট কত হবে সেটি বলেন নাই, কিন্তু বাজেট আসছে কোথা থেকে স্পষ্ট। দেখেন এগুলি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শেখ হাসিনা যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করছে, এগুলি কি বাতিল করছে? করেনি। সেগুলি কি প্রথম দিন থেকে কি সমস্ত বয়স্ক সমস্ত বিধবারা আসছে? তারাও তো আসেন। আস্তে আস্তে এগুলি নেটটা বাড়ছে। এখন রাষ্ট্রের সবকিছু নির্ভর করবে রাষ্ট্রের সক্ষমতাটা কতটুকু। রাষ্ট্র যদি এই বছর তার জ্বালানি তেলের কারণে চরমভাবে আক্রান্ত হয়, অর্থনৈতিক দুরবস্থা হয়, তাহলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরিধিটা একটা মাত্রা পর্যন্ত যে থেমে যাবে। তারপরে আবার যখন কি মানে আবার পরিস্থিতি ভালো হবে তখন এটা আওতা বাড়বে। এটা তো একটা কোনো দলের কোনো কর্মসূচি না, এটা তো একটা সরকার রাষ্ট্রের কর্মসূচি। তো এরপরে বিএনপির পরে যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে তারাও সেটাকে ক্যারি করবে। বিএনপির সময় যদি 50 লাখ তারা করতে পারে, তাহলে পরের 5 বছরে সে আরো 50 লাখ, এইভাবেই তো আস্তে আস্তে এগোবে। আমরা সব কিছু একবারে চাচ্ছি কেন? এটা তো প্রত্যাশা না। এছাড়া সরকারের সংকটটা কোথায় হবে? সরকারের সবচেয়ে সংকটটা হবে যে কর্মসংস্থানটা যদি না বাড়ানো যায়, বিনিয়োগটা যদি না বাড়ানো যায়, রপ্তানি যদি না বাড়ানো যায়, রেমিটেন্স আসার প্রভাবটা যদি, এখন রেমিটেন্সটা খুবই ভালো রেজাল্ট করছে, কিন্তু রপ্তানির অবস্থাটা কি? রপ্তানির অবস্থা তো খুবই খারাপ, সেটাও বাড়তে হবে। তো অনেকগুলো বিষয় একত্রিত হলেই না রাষ্ট্রের কল্যাণমূলক অনেক কাজ করা যাবে। যদি প্রত্যাশিত না হয়, সংকটের কারণে যদি থেমে যায়, তাহলে কর্মসূচিগুলি তো নিয়ে কোনো বিতর্ক নেই যে এই কর্মসূচি কি খারাপ, খারাপ না। কিন্তু এই নেটটা আপনি যদি বলেন যে কই 4 কোটি লোক পাইলো কোথায়? 4 কোটি লোক কত সোজা না। 4 কোটি মানে এই ফ্যামিলি কার্ড পাইতে অন্তত 4টা টার্ম আপনার অপেক্ষা করতে হবে। যদি মানে রাতারাতি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে আপনার 2টা টার্ম অপেক্ষা করতে হবে। বিষয়টা হলো কি যে স্টার্ট করা, শুরুটা ভালো হয়েছে এবং এইটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা, পছন্দ করছে কিনা, এটা কি কোনো বিতর্ক আছে? বিতর্ক তো নেই। সুতরাং সরকার তার সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে এগোবে, বাকিরা পরের যারা কিন্তু ওই সামর্থ্যটা কতটা, সামর্থ্যটা সামর্থ্যটার উৎস কি সেটাই একটা প্রশ্ন। যারা রানী চালঙ্গীর আপনার কাছে একটু শুনতে চাই।
সামর্থ্যটা তো অবশ্যই সরকার হিসাব নিকাশের ব্যাপার আছে, আর সরকার শুরু করেছে, শুরুটা যে করেছে আমরা সেটাই ওয়েলকাম করছি। সামনে বাজেট আছে, বাজেটের তো আর বেশি দিন নেই, 3 মাস পরে তো বাজেট আসছে, তখন সরকার এটা, এখনো তো এটা একটা তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে বলতে হবে। আমরা তো সারা বাংলাদেশে এটা তো এখন হয়নি, কয়েকটা চিহ্নিত জেলা উপজেলায় হয়েছে। তো সেটার সামনের বাজেট তো আমার মনে হয় যে সামনের বাজেটে ঠিক হয়ে যাবে। এটা এখন তো আর মাঝপথে আর কিছু বলা যায় না। মাঝপথে এখন যেটুকু লাগছে, মানে পাইলট কর্মসূচি হিসাবে যেটুকু ব্যবহার করে সেটুকু করছে। আর একটা প্রশ্ন, রুমিন ফারহানা আজকে প্রশাসক নিয়োগ নিয়ে একটা বেশ বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে এটি আসলে দলীয় আর কি, স্থানীয় সরকার নির্বাচন হবার কথা, সেটি না হয়ে এভাবে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে, প্রশাসকের পদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য করবেন? রুমিন তো যেটা বলেছে